Dear students of class 9, welcome to our online classes arranged by Sheikh D. Abdullah Mullah High School and College, and I am Ajmeri Sultana. Today I want to discuss with you on CV writing. It's a new topic for class 9, but I know you have already given an exam on CV writing. And I have seen there are so many, you have done your exam. So I think I will take a CV on CV writing so that you can solve. I can solve some problems, and you know what to do mistakes previously. So student. Let's start our class. একটু খেয়াল করো সিভি রাইটিং ওটা আমাদের 9 এর জন্য যেটা আসলে নতুন একটা টপিক সে কিন্তু আমি যখন খাতাটা তোমাদের দেখলাম আর কি 9 এর তখন তোমরা কিন্তু অনেকে অনেক একটু ভুল করেছো তার জন্য ভাবলাম যে তার জন্য আমি এটার উপর একটা ক্লাস নিচ্ছি তাহলে চলো একটু আমরা একটু দেখি সিভিটা কি সাধারণত তোমাদের পরীক্ষায় যেটা থাকে আর কি যে write the CV with the cover letter, and এটাও কিন্তু দেওয়া থাকে your CV should not exceed 1 page এরকম দেওয়া থাকে অর্থাৎ তোমাকে CV অর্থাৎ কি কারিকুলাম ভিটা যেটাকে বলে CV মানে কারিকুলাম ভিটা অর্থাৎ হচ্ছে জীবন বৃত্তান্ত লিখতে হয় এবং সেক্ষেত্রে আমাকে আরেকটা জিনিস কী করতে হয় অ্যাড করতে কাভার লেটার সেক্ষেত্রে লিখতে কাভার লেটারটা কি আমরা যেটা অ্যাপ্লিকেশন লিখি অর্থাৎ ফর্মাল লেটার লিখি যেটাকে আমরা বলি অ্যাপ্লিকেশন ওটার মধ্যে হচ্ছে কি একটা কাভার লেটার এটাকে বলা আসলে মানে কাভার লেটার তো সাধারণত আমরা যখন সিভি আমরা কখন আমরা সিভি লিখি বা আমরা কিন্তু পত্রিকা খুললে অনেক সময় দেখি যে চাকরির মানে বিজ্ঞাপন চাওয়া হয় যে চাকরির ক্ষেত্রে বা স্কুলে তোমার টিচার অর্থাৎ বিজ্ঞাপন পত্রিকার বিজ্ঞানগুলো দেখি যে লুক চাওয়া হয় বা এখানে লুক লাগবে সেক্ষেত্রে সাধারণত আমরা সিভি আমরা ড্রপ করে থাকি কাভার লেটার সহ আর কি কোনো একটা প্রতিষ্ঠানে স্কুল হোক বা বড় বড় প্রতিষ্ঠান হোক অফিসিয়াল জব হোক বা আমরা যদি স্কুলে বা স্কুল কলেজ সেক্ষেত্রে আমরা সিভি ড্রপ করে থাকি কাভার লেটার অ্যাপ্লিকেশন ফর্ম কারণ আমি যে সিভিটা লিখবো মানে আমি কিসের জন্য আমি সিভিটা মানে কোন প্রতিষ্ঠান চাকরি কিসের জন্য আমি চাকরি করবো কোন পদের জন্য সেই জন্য আমাদেরকে একটা কাভার লেটার লিখতে হয় ওই প্রতিষ্ঠান প্রধানের বরাবর তো সাধারণত যখন আমরা পত্রিকা খুললেই কিন্তু আমরা কয়েকটা 2, 3, 4, 5টা কিন্তু আমরা সিভি দেখি যেরকম চাকরির জন্য লোক চাওয়া হচ্ছে তো সেখান থেকে সাধারণত দেখে আমরা সিভিটা লিখে থাকি কাভার লেটার সহ তো সাধারণত আমরা যখন সিভিটা লিখতে চাই তার আগে আমরা একটা কাভার লেটার শুরু করবো এখন আমরা পরীক্ষার সময় আমি খেয়াল করেছি তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা তোমরা চেষ্টা করবে কি মানে খাতাটা বাম সাইড থেকে শুরু করার জন্য এবং অ্যাপ্লিকেশন ফর্মটা কি একদম উপর থেকে শুরু করবে এখান থেকে তোমরা অনেক দেখছি মাঝখানে এখান থেকে শুরু করো অ্যাপ্লিকেশন ফর্ম কেন আমি তারপর যদি খাতা মাঝখান থেকে লিখবো আমি লিখি এটা কি নিয়মটা এটা কি ঠিক থাকে এটা কি এত ঠিক থাকে না ঠিক থাকে না ক্রাইটেরিয়া তো ঠিক থাকে না এটা তোমাকে ইউ হ্যাভ টু মেনটেন সাম ক্রাইটেরিয়া বাট I get shocked. You have some mistakes last class, last exam. So careful তোমরা মনোযোগ সহকারে আমার এটা খেয়াল করো দেখো তোমরা জানো কিন্তু তারপরে জানার শেষ নেই তারপর তোমাদেরকে আরও জানতে হবে আরও তোমাদেরকে কুড়িটারি বিষয়গুলো জানতে হবে যে কোনগুলো করা দরকার সাধারণ মানে সহজ কমন জিনিসগুলো তোমরা ভুল করে থাকো তোমরা অ্যাপ্লিকেশন লেখার সময় দেখি অনেক করে কি 9 উঠে গেছো কিন্তু তোমরা ফিসটা আমরা কি খাতার প্রথম থেকে শুরু করবো কিন্তু তুমি সেটা না করে মাঝখান থেকে শুরু করো আমি কি কোনো সময় অ্যাপ্লিকেশন মাঝখান থেকে শুরু করবো লিখবো চেষ্টা করবো যে তারপর লেটারটা কি বাম সাইড থেকে লেখা শুরু করা যাবে খাতা আমি চেষ্টা করবো অন্ততপক্ষে একটা পেজের মধ্যে শেষ করে দেওয়ার জন্য খুব বেশি বিস্তৃত তোমার তো লেখার দরকার নেই অ্যাপ্লিকেশন ফর্ম তোমাকে সাধারণত যদি তোমাকে অ্যাপ্লিকেশন আমি কিন্তু জাস্ট লিখি রাইট সিভি উইথ এ কাভার লেটার ফর দ্য পোস্ট অফ সেলস রিপ্রেজেন্টেটিভ তোমাদের পরীক্ষা খুব সহজে হাফ ইয়ারলি পরীক্ষায় সেলস রিপ্রেজেন্টেটিভ তারপর মনে হয় একটা আছে কি যেন পার্ট টাইম রিসিপশনিস্ট একটা যেন কি আছে দেখাম তিনটা
তো এখন আমরা যখন অনেক সময় প্রশ্নের মধ্যে দেওয়া থাকে যে নাম দেওয়া থাকে, যেমন সাপোজ ইউ আর সাজ্জাদ হোসেন, রিসেন্টলি ইউ হ্যাভ পাস্ট এমএসসি বা এমএটি বা এমবিএ, you have seen a vacancy announcement in the daily newspaper, Daily Ittifaq, for the post of a sales representative. Now in Prana Rafael বা অন্য কোনো কোম্পানির নাম বলা থাকলো, now write a CV with a cover letter for the post, for this post. এখন তোমাকে যদি প্রশ্নের মধ্যে তোমাকে তোমার নাম দেওয়া থাকে কিংবা কোন প্রতিষ্ঠানে বরাবর লিখতে চাচ্ছ সেই প্রতিষ্ঠানের নাম দেওয়া থাকে, কার বরাবর কিংবা পত্রিকার নাম দেওয়া থাকে, সেক্ষেত্রে কিন্তু আমরা ওই জিনিসগুলোই লিখবো। আর যদি প্রশ্নের মধ্যে কোনো কিছু নাম দেওয়া না থাকে সেক্ষেত্রে আমরা স্পেসিফিক নাম দেওয়া না থাকলে আমরা চেষ্টা করবো মানে আমরা যে কোনো নামই আমরা ইউজ করতে পারি। এখন ধরো আমি কোনো নামটা শুধুমাত্র বলেছি কি পোস্টের জন্য, সেলস রিপ্রেজেন্টেটিভের জন্য। আর পত্রিকার নাম যখন আমি কাভার লেটার লিখব পত্রিকার নামটা লিখতে হয়, কারণ হচ্ছে আমি যখন বিজ্ঞাপন দিই, বিজ্ঞাপন কিন্তু কোনো পত্রিকা ছাড়া কিন্তু যে কোনো একটা পত্রিকার মধ্যে আমাকে চাকরির বিজ্ঞাপনটা দিতে হয়। সেহেতু আমি বিজ্ঞাপনটা আমি কোথায় দেখতে পেলাম, কোন পত্রিকায় দেখতে পেলাম, আমার কাভার লেটারের মধ্যে সেটা আমাকে উল্লেখ করতে হবে যে আমি কোন পত্রিকায় বিজ্ঞাপনটা আমি দেখতে পেলাম, চাকরির বিজ্ঞাপনটা। তো সাধারণত যখন আমি কাভার লেটার আগে শুরু করি পরীক্ষায়, তাহলে তোমরা মাথায় রাখবে অ্যাপ্লিকেশনের ক্ষেত্রেও কাভার লেটারের ক্ষেত্রে তোমরা বাম সাইড, খাতার বাম সাইড থেকে শুরু করবে, উপর থেকে শুরু করবে, উপর থেকে একদম উপর থেকে শুরু না। একটা নিশ্চয়ই রুলস আছে, একটা মার্জিন, খাতা মার্জিন করো না, মার্জিন করার পর উপর থেকে শুরু করবে আর কি। তো প্রথমে আমি কি লিখবো, ডেট লিখবো। তারপর তোমরা অনেকে দেখি তোমরা আসলে ডান করে এই সাইড বরাবর করে রাইট সাইড করে তোমাদের ঠিকানাটা দিচ্ছ বা ডেট দিচ্ছ, কিন্তু আমার ওটা না দিয়ে তোমাদেরকে যে আপনি এই নিয়মটাই শুরু করি, এই নিয়মটাই ফলো করবে। তারপরে তুমি কি বাম সাইডে নাম লিখে ডেট দিবে, ধরো আমি আজকে জুনের 2 তারিখ আমি সেটা ডেটটা দিলাম। তারপর তোমাকে এখানে কি দিচ্ছি, হেড অফ হিউম্যান রিসোর্সেস। হিউম্যান রিসোর্সের প্রধানের কাছে আমি তো সাবমিট করবো কার কাছে। এখন দেখো অনেক সময় তোমাকে বলে দেওয়া থাকে যে হিউম্যান রিসোর্স বা ম্যানেজার বা জিএম কার পরামর্শ করতে লিখবে। যদি সেটা উল্লেখ থাকে প্রশ্ন তুমি সেই নামটাই লিখবে, আর যদি প্রশ্ন কোনো নাম উল্লেখ না থাকে সেক্ষেত্রে তুমি সাধারণত আমরা জানি যে চাকরির ক্ষেত্রে আমরা হিউম্যান রিসোর্সের ক্ষেত্রে আমরা লিখে থাকি, কিংবা ম্যানেজার লিখতে পারো, হ্যাঁ, অথবা তুমি অ্যাডভার্টাইজার মানে বিজ্ঞাপনদাতা এই অর্থ তুমি ইউজ করতে পারো, অ্যাডভার্টাইজার, সেটা তুমি দিয়ে দিবা। এখানে আমি দিলাম হেড অফ হিউম্যান রিসোর্স, হিউম্যান রিসোর্স অফিসার ম্যানেজার। তারপর আমি একটা প্রতিষ্ঠানের নাম লিখবো, এখানে দেওয়া হচ্ছে কি সেলস রিপ্রেজেন্টেটিভ, বিক্রয় প্রতিনিধি। সাধারণত কোন কোম্পানির জন্য বিক্রয় প্রতিনিধি লাগে, সেক্ষেত্রে আমি একটা কোম্পানির নাম লিখলাম কি পাহানা আলাইসের লিমিটেড। তারপর তোমাকে ঠিকানা দিতে হবে, সেটা দেওয়া গুলশান ঢাকা, এটা তোমাকে ক্লিয়ার করতে হবে। আবার একটা জিনিস খেয়াল, অনেক সময় কি স্কুলে কিন্তু টিচার চায়, টিচার মানে শিক্ষক এরকম বলে কি রাইটিং অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ অ্যান ইংলিশ টিচার। এখন ইংলিশ টিচার যদি লাগে কোথায় লাগে, সাধারণত আমরা জানি কি প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু ইংলিশের টিচার লাগে। এখন সেক্ষেত্রে যদি আমি কোনো স্কুলের নাম না লিখে আমি যদি কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠানের নাম লিখে দিই তাহলে কিন্তু হবে না, কারণ আমরা জানি সাধারণত স্কুল টিচার শিক্ষা এডুকেশনাল ইনস্টিটিউটেই লাগে। এটা মানে মাথায় এটা খেয়াল করবে কিন্তু তোমরা যখন লিখবে, হুটহাট করে তোমরা লিখে ফেললে হয়ে গেল না। আর বইয়ের মধ্যে থাকে বিভিন্নভাবে দেওয়া থাকে, এক এক বই এক একটা উপর দেওয়া থাকে, এই বইটা দেওয়া আছে তুমি এটা লিখে ফেললাম, পরীক্ষার প্রশ্নে কী আসছে তুমি সেটা খেয়াল করলো না, সেটা কিন্তু হবে না। তুমি নিয়মটা মনে রাখবে। আর একটা জিনিস কি, সিভি সবচেয়ে মানে বড় সুবিধা হচ্ছে কি, তুমি যদি একটা কাভার লেটার শিখতে পারো, যে নমুনা তুমি শিখতে পারো, এই একটা কাভার লেটার দিয়ে কিন্তু যত সিভি আছে সব কাভার লেটার সিভি মানে তুমি লিখতে পারবে। শুধুমাত্র তুমি চেঞ্জ করবে কি, এখানে শুধু নাম ঠিকানা যদি দেওয়া থাকে সেক্ষেত্রে এটা চেঞ্জ করবে। আর সাবজেক্ট, তারপর সাবজেক্ট এখানে কি বলা আছে, সেলস রিপ্রেজেন্টেটিভ, প্রেয়ার ফর দ্য পোস্ট অফ এ সেলস রিপ্রেজেন্টেটিভ এখানে দিলাম। তোমাকে যেটা চাও তুমি সেক্ষেত্রে সেলস রিপ্রেজেন্টেটিভ কিংবা রিসিপশনিস্ট, তারপর যা সেটা তুমি দিবা আর কি সাবজেক্টের ক্ষেত্রে, অর্থাৎ অ্যাপ্লিকেশনের মতো। তারপর কি তুমি চলে আসবে কি স্যার, সাধারণত আমরা স্যারের কাছে লিখি না, হেডমাস্টারের বরাবর যে লিখি স্যার আই এম এ স্টুডেন্ট অফ ইউর স্কুল বা হ্যাভ বিন রিডিং ইন ইউর স্কুল ফর 10 ইয়ার্স, এরকমভাবে লিখি। ঠিক সেরকমভাবে কাভার লেটার তোমাকে তুমি করতে হয়। যেমন আমি বললাম তুমি কাভার লেটার একটা নির্দিষ্ট করে নিবে, একটা দিয়ে তুমি যতগুলো সিভি মানে যে কোনো সিভি কাভার লেটার তুমি তৈরি করবে। সুতরাং আজকে তুমি বসে বাসায় তুমি নিজে থেকে কিংবা দু একটা বই মিলিয়ে সুন্দর করে একটা কাভার লেটার তৈরি করবে। আমি বাসটা নেওয়ার পর আমি বললাম ইন রেসপন্স টু ইউর অ্যাডভার্টাইজমেন্ট, আপনার বিজ্ঞপ্তির ভিত্তিতে রেসপন্স টু ইউর অ্যাডভার্টাইজমেন্ট আই হ্যাভ কাম টু নো বা ইন রেসপন্স টু ইউর অ্যাডভার্টাইজমেন্ট পাবলিশড ইন
দ্য মানে প্রকাশিত হচ্ছে কোন পত্রিকা, পাবলিশ ইন দ্য ডেইলি ইত্তেফাক বা ডেইলি স্টার পত্রিকার নাম দিলাম, পাবলিশ ইন দ্য ডেইলি ইত্তেফাক অন এত ইত্তেফাক কত তারিখে, এটাও তোমাকে দিতে হবে কত তারিখে প্রকাশিত হয়েছে, অন এত। আই কেম টু নো দ্যাট, আমি জানতে পারলাম যে সাম রিপ্রেজেন্টেটিভ অর ডিক্রিট ইন ইউর ইনস্টিটিউট প্রতিষ্ঠানে বা ইন ইউর কোম্পানি, আই এম এ ক্যান্ডিডেট, আই ওয়ান্ট টু, মানে এটা তোমার মতো করে তুমি সেভাবে আমি যেটা বললাম আর কি, একটা তোমরা কাভার লেটার ঠিক করে নেবে, সবগুলো সিভির জন্য একটা কাভার লেটার ঠিক করবে, তোমার তো চেঞ্জ করবে কি এখানে, তারপর পত্রিকার নাম দিবা, যেমন দ্য ডেইলি স্টার আমি দিলাম, দ্য ডেইলি স্টার, তারপর অন ডেট দিবা, ডেট দিলাম অন ধরো ফেব্রুয়ারি পরে লিখলাম না 2021 প্রকাশিত হলো, হওয়ার পর কি দিলাম সেটা লিখলাম। অর্থাৎ তোমাকে চেঞ্জ করতে হবে, শুধুমাত্র পত্রিকার নাম যদি চেঞ্জ হয় দেওয়া থাকে সেক্ষেত্রে পত্রিকার নাম চেঞ্জ করবে, যারা না থাকে নাই ডেট চেঞ্জ করবে, তোমাকে কি পোস্ট চাওয়া হয়েছে ফর দ্য পোস্ট অফ সেলস রিপ্রেজেন্টেটিভ, সেলস রিপ্রেজেন্টেটিভ অন্য যে কোনো পোস্ট চাওয়া হবে সেই পোস্ট তুমি বলবে, এটা হলো তোমার মূল কথা। আর বাকিটুকু তোমাকে কিন্তু হুবহু একই রকম হবে, ধরনটা একই রকম থাকবে কাভার লেটার। তারপর তুমি যখন শেষ করতে একদম ইউর সিনসিয়ারলি অথবা প্রশ্ন তোমাকে যে নাম দেওয়া তুমি সেই নাম লিখবে, যদি তোমাকে বলা থাকে সাপোজ ইউ আর আমিনা আহমেদ, তাহলে তুমি সেক্ষেত্রে তোমাকে সিসি দিয়ে তোমাকে আমিনা আহমেদ লিখতে হবে, যেমন আমিনা আহমেদ লিখলাম আমি। আর জিনিস খেয়াল রাখবে, যখন আমি কাভার লেটার লিখবো কাভার লেটারের শেষ হওয়ার পর শেষে আমি একটা আমার সিগনেচার দিব, কে লিখছে সেটা তোমার ডকুমেন্ট থাকতে হবে যে কে সিভিটা কার সিভি এটা কার কাভার লেটার, এখানে আমি শেষ করবো কাভার লেটার। চেষ্টা করবে যে এক পেজে মানে বাম সাইডে শুরু করে ওখানে তুমি কাভার লেটারটা শেষ করার চেষ্টা করবে। তারপর ওপর পৃষ্ঠায় কী দেবে সিভি, যেটাকে বলে কারিকুলাম ভিটা। এখন তুমি আমি যাই কারিকুলাম ভিটা সিভি বা কারিকুলাম ভিটা তুমি যাও, কারিকুলাম ভিটা মানে জীবন বৃত্তান্ত, তোমার জীবন বৃত্তান্তটা তুমি এখানে লিখবে, তুমি লিখবে কারিকুলাম ভিটা। কারিকুলাম ভিটা অফ, যেমন আমি লিখলাম আমিনা আহমেদ, একটা করো কারিকুলাম ভিটা মানে কি জীবন বৃত্তান্ত, অনেকে রিজিউমও বলে থাকে বা রিজিউম জীবন বৃত্তান্ত একই কথা কিন্তু রিজিউম বা কারিকুলাম ভিটা। তো ওখানে তুমি অনেক সময় কি আমরা দুটো লিখতে পারি, সরাসরি যদি আমি কারিকুলাম ভিটা লিখি তাহলে আমার কিছু ইনফরমেশন দিতে হয়, যেমন কি নেম, ফাদার্স নেম, father's name, mother's name, তারপর হচ্ছে গিয়ে date of birth, তারপরে হচ্ছে গিয়ে প্রেজেন্ট অ্যাড্রেস, আমি সব লিখতে পারি কিন্তু এগুলো লিখবে, পার্মানেন্ট অ্যাড্রেস, তারপর তুমি লিখবে কি দেখো রিলিজিয়ন, তারপর হচ্ছে ন্যাশনালিটি, খেয়াল করো জীবন বৃত্তান্তের মধ্যে আমার কি কি লাগবে। এখন তোমাকে যদি এটা দেখো আমি যদি তুমি লিখতে পারি কারিকুলাম ভিটা আমি নামে লিখে আমি ইমেলের ঠিকানা দিয়ে দিলাম, ইমেল কি হবে এটা, তারপর হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার মানে ফোন নাম্বার দিয়ে এভাবে দিয়ে তুমি শুরু করে কারিকুলাম ভিটা আমি নামে ইমেল সাথে একবার দিয়ে দিলাম, ইমেল কন্ট্যাক্ট নাম্বার একবার দিয়ে দিলাম, দিয়ে তারপরে এখানে আমাকে নেম লেখার দরকার নেই, এখানে তাহলে আমার নেম লেখার দরকার নেই, ফাদার্স নেম মাদার্স নেম শুরু করবো, মানে কি কি আমার সাধারণত মানে আমার কারিকুলাম ভিটাটাতে আমার থাকা দরকার, যেমন তোমাদের নাম থাকবে ফাদার্স নেম, বাবার নাম, মায়ের নাম, তারপরে হচ্ছে গিয়ে ডেট অফ বার্থ জন্ম তারিখটা কিন্তু অনেকে ভুল করো, কি জন্য ভুল করো, অনেকে তোমাদের অরিজিনাল ডেট অফ বার্থ দিয়ে দাও। এখন সাধারণত চাকরির যে বিজ্ঞাপন চাওয়া হয় চাকরি ক্ষেত্রে তোমার যোগ্যতা কোয়ালিফিকেশন কি চায়, কোয়ালিফিকেশন চাওয়ার সময় কি
করতে পারবে না, কমপক্ষে এখানে গ্র্যাজুয়েশনটা লাগে, ডিগ্রি তারপর মাস্টার্স বিবিএ এমবিএ এরকম চাই। তো সেক্ষেত্রে তুমি যদি তোমার অরিজিনাল ডেট অফ বার্থ দাও, সেক্ষেত্রে তুমি তো এসএসসি পাস করো না, তাহলে তুমি কীভাবে বিয়ে করবে? তার জন্য তোমরা চেষ্টা করবে কি তোমার ডেট অফ বার্থটা, সাধারণত আমরা জানি কি আমাদের জন্মের 14 বা 15 বছর পর আমরা এসএসসি পাস করে থাকি। সেই হিসাব করে তুমি বা ডেট অফ বার্থটা দেওয়ার চেষ্টা করবে। সাধারণত 95 বা 96 দিলে সেক্ষেত্রে তোমার ঠিক হয়। তার 10 বছর পরে যদি তুমি 15 বছর পরে যদি তুমি দাও, ধরো তোমার 95 2010-11 যদি ধরো 2010-11 যদি তুমি পাস করো এসএসসি, তারপর তোমার 2 বছর পর এইচএসসি, তারপরে ইন্টার পাস অনার্স পাস করতে লাগে 4 বছর, তারপর তোমার মাস্টার্স করতে লাগবে 1 বছর, তারপর তোমাকে কি তুমি চাকরির একটা এক্সপিরিয়েন্স দেখাতে পারো 2-1 বছর, তারপর তোমাকে 95-96 সাধারণত যদি আমি ডেট অফ বার্থটা দেই তাহলে সাধারণত সুন্দর হয় আর কি। তো তুমি ডেটটা ওভাবে দিবে, মানে ওটা মাথায় রেখে দিবে দিয়ে যে তোমার জন্মের 15 বছর পর তুমি এসএসসি পাস করবে, সেই হিসাব করে তুমি তোমার ডেট অফ বার্থটা দিবে, তোমার অরিজিনাল ডেট অফ বার্থ দিবে না, দিলে তোমার সেটা হবে না। অর্থাৎ তুমি যদি 2005 দিয়ে রাখো তাহলে তোমার কি এটা হবে, 2006 দিয়ে রাখতে হবে না, আবার খুব আগে দিলেও হবে না। তুমি যদি সেই 92 না, অনেকে দিয়ে থাকে কি 85 দেখতে পাবে, 85, 87 এত আগে দিলেও হবে না, তাহলে তোমার এজ বয়স চলে যায়। সাধারণত আমরা জানি যে চাকরির বয়স 30 ধরা হয়, 30 বেশি হলে সেক্ষেত্রে আর চাকরি মানে করা নিয়ে থাকে না, এজ লিমিট দেওয়া থাকে চাকরির ক্ষেত্রে, বিজ্ঞাপনে এজ লিমিট 30 দেওয়া থাকে। সেক্ষেত্রে তুমি যদি খুব আগে দাও তাহলে কিন্তু তোমার এজ লিমিটটা চলে যাবে, ওভার হয়ে যাবে। এটা আমাদের থাকে সাধারণত ফাদার্স নেম, মাদার্স নেম, ডেট অফ বার্থ, তারপর প্রেজেন্ট অ্যাড্রেস। প্রেজেন্ট অ্যাড্রেস মানে কি বর্তমান ঠিকানা। যদিও আজকাল কিন্তু আমাদের সাধারণত ইমেইলে কন্ট্যাক্ট করা হয়, আমাদের আগে সেটা বেশি লাগতো, কারণ প্রেজেন্ট তুমি কোন ঠিকানা থাকো সেই ঠিকানা তোমাকে চিঠি পাঠানো হতো। আর এখন আমাদের আধুনিক মডার্ন যুগ, ডিজিটাল যুগ, তখন এখন দেখা যাচ্ছে কি আমাদের ফোনে এসে কন্ট্যাক্ট করা হয় কিংবা ইমেইলে আমাদেরকে মেসেজ পাঠানো হয়, তারপর আমাদেরকে লাগে, তারপরও ক্ষেত্র বিশেষে আমাদেরকে পার্মানেন্ট অ্যাড্রেস, প্রেজেন্ট অ্যাড্রেসটা আমাদের লাগে, দিতে হয়। তাহলে প্রেজেন্ট অ্যাড্রেস হচ্ছে তোমার যেখানে থাকো, বর্তমান যেখানে থাকতেছো সেটা। আর পার্মানেন্ট অ্যাড্রেস হচ্ছে গিয়ে স্থায়ী বসবাস। যেমন তুমি এখন চাকরি, তোমার বাবার চাকরির সময় তুমি এখন এখানে থাকতেছো, কিন্তু তোমাদের অরিজিনাল আসলে গ্রামের বাড়ি হচ্ছে তোমাদের কুমিল্লা বা এখানে, তখন তুমি থাকো সেখানে, এটা হচ্ছে তোমার পার্মানেন্ট অ্যাড্রেস। অনেকে আবার আছে কি ঢাকাতে তোমার স্থায়ী, এখানে তোমার নিজের বাসা মানে স্থায়ী বসবাস তোমার, এখানে তুমি বর্তমান ঠিকানা, মানে বর্তমান পার্মানেন্ট একই রকম, সমস্যা নেই। তো তোমার প্রেজেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস লাগবে। তারপরে একটা দিতে হয় রিলিজিয়ন, মানে ধর্ম। ধর্ম কি ইসলাম না, হিন্দু না, বৌদ্ধ, সেটা রিলিজিয়ন, সেটা তুমি দিবা, সেক্ষেত্রে ইসলাম দিবা। তারপর হচ্ছে ন্যাশনালিটি, মানে জাতীয়তা কি, বাংলাদেশি নাকি কোনো বাইরের কান্ট্রিতে জন্মগ্রহণ করেছে, তার জন্য ন্যাশনালিটিটা লাগে আমাদের। তাহলে এই কমন কয়েকটা জিনিস কিন্তু আমাদের কারিকুলামে দিতে হবে। এটা দেওয়ার পর তারপর অনেকে আছে যে ব্লাড গ্রুপ দেয় বা হাইট এগুলো দেয়, এগুলো তোমার দিতে পারো না দিতে পারো, কিন্তু এইগুলো মাস্ট লাগে, এই কটা জিনিস। তারপর আমার সবচেয়ে বেশি গুরুত্ব হচ্ছে কি কোয়ালিফিকেশন, এডুকেশনাল কোয়ালিফিকেশন, শিক্ষাগত যোগ্যতাটা তুমি কীভাবে লিখবে। আমি তো বলছি যে তোমাকে সাধারণত যখন আমি সিভি লিখবো তখন দেখা যাচ্ছে কিন্তু সবগুলোর কিন্তু আসলে সিভির কাভারটা প্রায় একই রকম। তারপরে সিভি কমন কারিকুলাম ভিজার ক্ষেত্রে কিন্তু তোমাকে কমন জিনিসগুলো লিখতে হয়, ফাদার্স নেম, মাদার্স নেম, ডেট অফ বার্থ, প্রেজেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস, ন্যাশনালিটি, তারপর তোমাকে হচ্ছে গিয়ে রিলিজিয়ন, এগুলো লিখতে হয়। কিন্তু একটু চেঞ্জ হয় কখন, কোয়ালিফিকেশনের ক্ষেত্রে। কেন চেঞ্জ হবে, কারণ যদি আমি সেই ক্ষেত্রে আমার কোন চাকরি মানে কিসের জন্য, কোন পোস্টের জন্য চাওয়া হচ্ছে আমার, ধরো আমাকে বললো যে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, ব্যক্তিগত সহকারী অনেক সময় চায়, কিংবা যে যেটাকে আমরা বলি ক্লার্ক, ওদের কিন্তু শিক্ষাগত যোগ্যতা খুব বেশি লাগে, ইন্টারভিউ পাস হলে হয়ে যায়। কিন্তু আমার যারা আমাকে যেমন চাওয়া হচ্ছে যে সেলস রিপ্রেজেন্টেটিভ, এখন কিন্তু আজকাল সেলস রিপ্রেজেন্টেটিভরা কিন্তু গ্র্যাজুয়েশন কমপ্লিট মানে লাগে আর কি। বা অনেক কেমিস্ট্রি বললো, কেমিস্ট্রি, সেক্ষেত্রে আমার এটা কেমিস্ট্রি করতে কী লাগবে, তার কেমিস্ট্রিতে অনার্স মাস্টার্স তো অবশ্যই লাগবে। তো এটা সাধারণত কোয়ালিফিকেশন, এডুকেশনাল কোয়ালিফিকেশনের ক্ষেত্রে একটু চেঞ্জ হবে। এখন ধরো আমি পড়াশোনাকে সেলস রিপ্রেজেন্টেটিভ পড়াচ্ছি, এখন কোয়ালিফিকেশনের ক্ষেত্রে লিখবে সাধারণত আমরা কোয়ালিফিকেশনের ক্ষেত্রে আমরা কি দেই, একটা কোয়ালিফিকেশন একটা করে, একটা হচ্ছে কি সাধারণত আমরা লিখি কি নেম অফ এক্সাম,
সিস্টেমের নাম কি? তারপর আপনাদের লিখি আমরা সাবজেক্ট অথবা গ্রুপ লিখি একটা, তারপর লিখি বোর্ড অর ইউনিভার্সিটি, বোর্ড অর ইউনিভার্সিটি, তারপর হচ্ছে ইয়ার অফ পাসিং, তারপর অ্যাটেন্ডিং রেজাল্ট, রেজাল্ট কি তোমার? তুমি ছক আকারে লিখতে পারো অথবা ছক আকারে না লিখেও তুমি এডুকেশনাল কোয়ালিফিকেশন লিখে তুমি ধাপে ধাপে করে পার্ট পার্ট করে লিখে দিতে পারো, বা ছক আকারে লিখতে পারো অথবা পার্ট পার্ট করে তুমি লিখতে পারো, সমস্যা নেই। তাহলে সাধারণত আমরা কি লিখি? নেম অফ এক্সাম, মানে কোন এক্সাম তুমি দিয়েছো, মানে এক্সামের নাম কি? ধরো আমি তুমি এসএসসি, এইচএসসি বড় থেকে ছোট লিখতে পারো, অথবা তুমি ধরো আমি বিকম অনার্স অঙ্ক, মানে আমি ছোট থেকে বড়তে আসছি, বড় ডিগ্রিতে আসছি, অথবা তুমি বড় ডিগ্রি থেকে ক্রমান্বয়ে ছোটতে আসতে পারো। এসএসসি, এইচএসসি, তারপর হচ্ছে সাধারণত দিলাম বিকম, এমকম এরকম দিলাম। বিকম সাধারণত আমরা জানি কি, একটু খেয়াল করবা, আর্টসের ক্ষেত্রে আমরা লিখি কি বিএ, এমএ। কমার্সের ক্ষেত্রে কি লিখি বিকম, অর্থাৎ ব্যাচেলর অফ কমার্স বা এমকম, মাস্টার্স অফ কমার্স। আর বিএসসি, এমএসসি সাধারণত সায়েন্স সাবজেক্টের ক্ষেত্রে লিখে থাকি আমরা মাস্টার্স অফ সায়েন্স, হ্যাঁ ব্যাচেলর অফ সায়েন্স, সায়েন্সের ক্ষেত্রে বিএসসি, এমএসসি। কমার্সের ক্ষেত্রে বিকম, এমকম, আর আর্টসের ক্ষেত্রে সেক্ষেত্রে বিএ, এমএ লিখে থাকি আর কি। তো এখন দেখো তোমাকে সেলস চেয়েছি কি, সেলস রিপ্রেজেন্টেটিভ, বিক্রয় প্রতিনিধি। তোমাকে কোন পোস্ট আছে সেটা একটু খেয়াল করতে হবে। বিক্রয় প্রতিনিধির ক্ষেত্রে সাধারণত আমরা জানি কি, একটু কমার্সের ব্যাকগ্রাউন্ডটা হলে ভালো হয়, কারণ যেহেতু ওরা বিক্রয় মানে বিক্রি কোনো কিছু বিক্রি করার এই ক্ষেত্রে রিলেটেড কোনো প্রতিষ্ঠানের সাথে, সেক্ষেত্রে তাদের কমার্সের ব্যাকগ্রাউন্ডটা হলে সাধারণত মানে মার্কেটিংয়ের কাজ কমার্সের ব্যাকগ্রাউন্ড হলে সাধারণত ভালো হয়। এখন আমি ধরো আমি যোগ্যতা রেখে দিব, সাধারণত এসএসসি থাকে বা কষ্ট যদি দেওয়া থাকে, সাপোজ ইউ হ্যাভ পাস, এমকম যদি ডিগ্রির কথা উল্লেখ করা থাকে তাহলে সেই ডিগ্রিটা তুমি লিখবে, আর যদি না থাকে তুমি সেক্ষেত্রে তোমার নিজের মতো করে ডিগ্রি করতে পারো, কিন্তু সেটা তোমাকে দেখে বুঝতে হবে। যেহেতু এটা আমি বললাম যে সেলস রিপ্রেজেন্টেটিভ চাওয়া হচ্ছে, সেহেতু তুমি চেষ্টা করবে এটা কমার্স ব্যাকগ্রাউন্ড দেওয়ার জন্য। আমি লিখলাম এসএসসি, এইচএসসি, বিকম অনার্স, এমকম। সাবজেক্ট অফ গ্রুপ, সাধারণত গ্রুপ সায়েন্স, সরি এসএসসি, এইচএসসির ক্ষেত্রে আমাকে গ্রুপ থাকে, কোন গ্রুপে তুমি সায়েন্স, আর্টস না কমার্স। যখন আমি আবার অনার্সের ক্ষেত্রে চলে যাই, সেক্ষেত্রে কিন্তু নির্দিষ্ট সাবজেক্টকে আমাকে অনার্স করতে সাবজেক্টে, সেটা হচ্ছে বাংলা, ইংলিশ, কিংবা যে অ্যাকাউন্টিং, মার্কেটিং, কিংবা কেমিস্ট্রি, ফিজিক্স, বুঝতে পারছো? সাধারণত আমাকে সাবজেক্টটা অনার্স কিংবা মাস্টার্স করতে হয়। তাহলে আমি এখানে সাবজেক্ট দিলাম কি, ধরো আমি বিজনেস স্টাডি দিলাম, অথবা কমার্স দিলাম, ধরো বিজনেস স্টাডি, ব্যবসা শিক্ষা শাখা, বিকম অনার্স। এখানে সাবজেক্ট দিলাম কি আমি মার্কেটিং, সেলস রিপ্রেজেন্টেটিভ। সেক্ষেত্রে আমি কি অনার্সটা আমি কি মার্কেটিং দিতে পারি, কমার্স ব্যাকগ্রাউন্ড দেবো, হয়তো মার্কেটিং দিলাম, কিংবা কমার্স আমি অ্যাকাউন্টিং দিলাম। সাধারণত মার্কেটিং, এখানে মার্কেটিং দিয়ে যেহেতু সেলস বিক্রয়ের সাথে রিলেটেড, মার্কেটিং রিলেটেড ভালো হয়। ধরো আমি দিলাম মার্কেটিং, মার্কেটিং এসে আবার অনার্স করবো, মাস্টার্স করবো, সে মার্কেটিং। তারপর তুমি বোর্ড আর ইউনিভার্সিটি, সাধারণত স্কুলে আমরা দেখি বোর্ড, কোন বোর্ড, স্কুল কলেজে দিই বোর্ড, ঢাকা বোর্ড না কুমিল্লা বোর্ড বা সিলেট বোর্ড, যে কোনো বোর্ড। এখানে দিব আমি বোর্ড, এখানে করবো আমি বোর্ড উল্লেখ করবো, এখানে কিন্তু বোর্ড। আর যখন আমি অনার্স মাস্টার্সে চলে যাবো, সেক্ষেত্রে আমি ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয়, ন্যাশনাল ইউনিভার্সিটি হতে পারে, কিংবা ঢাকা ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি, চিটাগং ইউনিভার্সিটি, সেক্ষেত্রে তোমরা এখানে করবে ইউনিভার্সিটি। এক্ষেত্রে অনার্স এবং মাস্টার্স ইউনিভার্সিটি, আর এসএসসি, এইচএসসি হবে বোর্ড, কোন বোর্ড। তারপর ইয়ার অফ পাসিং, কোন ইয়ারে তুমি পাস করেছো সেটা আমি আগে বলেছি, জন্ম তারিখ তুমি সেভাবে বুঝে দিবে। তোমার জন্মের 15 বছর পর তুমি এসএসসি পাস করবে, সেহেতু আমি যদি 15 বছর, আমি যদি 95-96 দেই, হিসাব করে ধরো আমি 2012 সালে আমি যদি এসএসসি পাস করি, 11তে এসএসসি পাস করলে এইচএসসি হবে কি 2 বছর পরে, 2013। এইচএসসি কত বছর পর? সাধারণত অনার্স 4 বছর, 14, 15, 16, 17, 2017 অনার্স। আর মাস্টার্স হবে 1 বছর, 2018।
আমি আমার এক্সপিরিয়েন্স আছে। তাহলে এখন তো 21, তাহলে বুঝতে পারছি 97 তোমার এরকম হিসেব করে দিবে 2011 অথবা 12 যদি দাও তোমার জন্য এসএসসি পাস 2011 বা 12 তোমার জন্য সুবিধা হবে, সুন্দর হবে। সেক্ষেত্রে তুমি হিসাব করে তুমি তোমার ডেট অফ বার্থ তুমি ঠিক করবে। তাহলে এখানে তুমি দিলে মাস্টার্স পাস, তারপরে এখানে গেল হচ্ছে রেজাল্ট কি আগে ছিল ডিভিশন, ফার্স্ট ডিভিশন বা ফার্স্ট ডিভিশন, রেজাল্ট ডিভিশন, ফার্স্ট ডিভিশন বা ফার্স্ট ডিভিশন বা তুমি এখানে জিপিএ মান দিয়ে দিলা অথবা জিপিএ কার দিতে চাও জিপিএ এর ব্যাক করতে জিপিএ দিয়ে দিলা এটা জিপিএ বা গ্রেড, বুঝতে পারছো? আর তোমাকে মাস্টার্সের ক্ষেত্রে সেই অনার্স মাস্টার্সের ক্ষেত্রে তোমাদের ক্লাসটা হিসাব করে ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস, ফার্স্ট ক্লাস সেক্ষেত্রে ক্লাসটা হিসাব করে বা দিলা সেকেন্ড ক্লাস, এভাবে তুমি রেজাল্ট দিবা। এটা হচ্ছে কোয়ালিফিকেশন। এবং কোয়ালিফিকেশনের পরে আমরা সাধারণত আমরা কি নেই কয়েকটা গুরুত্বপূর্ণ জিনিস খেয়াল রাখবে, সেটা হচ্ছে গিয়ে আমাদের এক্সপিরিয়েন্স এটা থাকবে। এক্সপিরিয়েন্স এটার পরে এক্সপিরিয়েন্স দিবে একটা, তারপর কি হবে দেখো একটু খেয়াল করো, ল্যাঙ্গুয়েজ স্কিল এটা একটা থাকবে, আর একটা কম্পিউটার স্কিল, কম্পিউটার দক্ষতা। দেখো এই তিনটা কোয়ালিফিকেশন দেওয়ার পর তুমি এক্সপিরিয়েন্স দিবা 1 বছর বা 2 বছর, যে আই হ্যাভ বিন ওয়ার্কিং অ্যাজ এ একটা নাম দিলা এই প্রতিষ্ঠান ফর 2 ইয়ার্স বা 1 অ্যাজ এ আই হ্যাভ বিন ওয়ার্কিং অ্যাজ এ সেলস রিপ্রেজেন্টেটিভ ফর 2 ইয়ার্স ইন স্কোয়ার কোম্পানি, এরকম দিয়ে দিলা। এটা থাকবে এক্সপিরিয়েন্স দিবা। তারপর থাকবে ল্যাঙ্গুয়েজ স্কিল, ভাষাগত দক্ষতা, অর্থাৎ তোমার কি আমরা সাধারণত আমাদের ইংলিশ যে ইন্টারন্যাশনাল ভাষা, আমরা নিজের ভাষা বাংলা আমি এভাবে দেবো আই হ্যাভ ফ্লুয়েন্টলি রিটেন আর স্পোকেন ইন ইংলিশ অ্যান্ড বাংলা এবং ইংলিশে আমার দক্ষতা আছে, সেটা একটা দেবো ল্যাঙ্গুয়েজ স্কিল। আর সেটা একটা কম্পিউটার স্কিল বা কম্পিউটার নলেজ, কারণ হচ্ছে আমাদের হচ্ছে ডিজিটাল যুগ, সব চাকরির ক্ষেত্রে আজকাল কম্পিউটার মাস্ট লাগে, সেক্ষেত্রে আমাকে কম্পিউটার স্কিলটা দেওয়া জরুরি। কম্পিউটার স্কিল কি থাকবে? আমাকে থাকবে কম্পিউটার স্কিলে, যেমন তুমি দিতে পারো আই হ্যাভ টেকেন 1 ইয়ার ডিপ্লোমা ইন আইটি সেকশন থেকে তুমি 1 বছর ডিপ্লোমা করেছো বা 6 মাসের ডিপ্লোমা করেছো দিতে পারো, অথবা দিতে পারো আই হ্যাভ গুড নলেজ ইন কম্পিউটার অন এমএস ওয়ার্ড, এমএস এক্সেল, মানে অফিস প্যাকেজগুলো তুমি এভাবে কম্পিউটার স্কিল, অর্থাৎ তুমি কোয়ালিফিকেশনের পর চেষ্টা করবে তোমাকে তিনটা দেওয়ার জন্য, এক্সপিরিয়েন্সটা, ল্যাঙ্গুয়েজ স্কিলটা আর হচ্ছে কি কম্পিউটার স্কিল, তিনটা থাকার জন্য। অনেকে আবার হবি দেয়, তোমার হবি দিতে পারো সেটা হবি। আর শেষে অনেকে রেফারেন্স দেয়, অনেক সময় চাকরির ক্ষেত্রে চাও একটু সরাসরি রেফারেন্স, তুমি রেফারেন্স জিনিসটা কি, যেমন তোমার সময়কার তথ্য জানার দরকার আছে, তুমি কার কাছ থেকে জানবা? আমি জানবো যে প্রতিষ্ঠান তোমাকে চাকরি দিবে, তোমার তথ্য সম্পর্কে তুমি ঠিক বলেছো কিনা বা কোনো সমস্যা হলো তখন তোমার সম্পর্কে তথ্য কার কাছে জানবে, কার কাছ থেকে যোগাযোগ করবে, সেক্ষেত্রে রেফারেন্স চায় অনেক সময় বড় বড় কোম্পানিগুলো, সেক্ষেত্রে রেফারেন্স যদি তোমাকে চাওয়া হয় তুমি রেফারেন্স দিয়ে দিতে পারো দুটা। আর যদি রেফারেন্স মানে তোমাকে বিজ্ঞপ্তিতে না চাওয়া হয় সেক্ষেত্রে তোমার রেফারেন্স না দিলেও হয়, সমস্যা নেই, এটা ম্যান্ডেটরি না। তারপর সবসময় তুমি কি দিবা? আবার সিগনেচার, তুমি কিন্তু কভার লেটার নিতে একটা সিগনেচার দিবে, কারণ কভার লেটারটা কারামিতে দেখতে হবে আমাকে, ঠিক না? আর প্রমাণ থাকতে হবে আমাকে, ডকুমেন্ট থাকতে হবে, তার জন্য কভার লেটার শেষটা তুমি একটা সিগনেচার দিবে। আবার যখন তোমাকে কারিকুলাম মানে সিভিতে লেখা শেষ হবে, তোমার পুরো জীবন বৃত্তান্ত, তখন তুমি শেষে আবার কি করবে? এখানে সব কিছু দেওয়ার পর আবার এখানে সিনসিয়ারলি দিয়ে তোমার কি করবে? তোমার সিগনেচার দেবে। তুমি বুঝতে পারছো? তোমার সিগনেচারটা এখানে অবশ্যই থাকতে হবে, কারণ হচ্ছে কি তোমার এখানে তুমি সিভিটা লিখলে পুরো জীবন বৃত্তান্ত, এটা কার ডকুমেন্টস মানে কি প্রমাণ কি এটা, তার জন্য তোমাকে সিভিটা লেখার পর ওখানে তোমার সিগনেচার লাগবে, বুঝতে পেরেছো? মাথায় অন্ততপক্ষে এই জিনিসটা রাখবে যে তোমার সিভি, অর্থাৎ তোমাকে সিভিতে তোমাকে এমনভাবে আমার কভার লেটার তৈরি করতে হবে যে কোনো সিভির জন্য মানে কারিকুলাম ভিটা তোমার একই রকম থাকবে, যে কোনো চাকরির যে কোনো বিজ্ঞপ্তি চাই হোক না কেন, যে কোনো পোস্টের জন্য কারিকুলাম ভিটা কভার লেটার একটাই রাখবে, শুধুমাত্র কী চেঞ্জ করতে হবে সেটা আমি বলে দিয়েছি। আর তোমাকে কারিকুলাম ভিটার ক্ষেত্রেও কিন্তু সবগুলো তোমাকে যে ইনফরমেশনগুলো সবগুলো ঠিক থাকবে, শুধুমাত্র তোমাকে কী করতে হবে এখানে তোমাকে কোয়ালিফিকেশনের ক্ষেত্রে শুধু একটু চেঞ্জ হবে, সেটা তোমার চাকরির ক্ষেত্রে। যেমন এখানে সেলস রিপ্রেজেন্টেটিভ দেখে তোমাকে আমি সায়েন্সের ব্যাকগ্রাউন্ড দিতে কমার্সের ব্যাকগ্রাউন্ড দিতে বলেছি, কিন্তু যদি আমার তোমাকে এখন আমি ইংলিশ টিচার চাইতো তাহলে কিন্তু তুমি কি ইংলিশ টিচার চাচ্ছে, কিন্তু যদি এখন এমকম বিকম দিয়ে রাখো তাহলে তো হবে না, তোমাকে দিতে হবে কি সে ইংলিশ অনার্স মাস্টার, এখানে তোমাকে চেঞ্জ করতে হবে। তারপর যেটা বললাম আমি যেমন
ফিনান্স কিংবা অ্যাকাউন্টিং মানে অ্যাকাউন্টস অফিসার চাচ্ছে, অ্যাকাউন্টস অফিসার চাচ্ছে, সেক্ষেত্রে তুমি কিন্তু আর্টসের বিএমএ দিলে হবে না, তোমাকে দিতে হবে যে বিকম এমকম বা সাবজেক্ট হচ্ছে সে অ্যাকাউন্টিংয়ে অনার্স মাস্টার্স অথবা সে বিবিএমবিএ করা, অথবা তোমাকে যদি চাওয়া হচ্ছে যে আইটি ইঞ্জিনিয়ার, তোমাকে টাচ করো আইটি ইঞ্জিনিয়ার বা প্রোগ্রামার, এক্ষেত্রে কিন্তু সায়েন্সের ব্যাকগ্রাউন্ড লাগবে। আইটি ইঞ্জিনিয়ার তার মানে তুমি কিন্তু মানে বিএসসি ইন কম্পিউটার সায়েন্সে বিএসসি করা আছে, বিএসসি কম্পিউটার সায়েন্সে, কারণ যে আইটিতে যাচ্ছে, আইটি ইঞ্জিনিয়ার চেয়েছে কিংবা প্রোগ্রামার চেয়েছে, সেই ক্ষেত্রে তোমাকে অর্থ তোমাকে কোয়ালিফিকেশনের ক্ষেত্রে তোমাকে চেঞ্জ করতে হবে। আর বাকি যে নিয়মগুলো যেটা আমি বলেছি, আবারও বলছি, তোমরা যে ভুলটা করো কাভার লেটার লিখতে গেলে একদম মাঝখান থেকে তোমাদের পরীক্ষার খাতার মাঝখান থেকে তোমরা নিচের থেকে তোমরা লেখা শুরু করবে না, অবশ্যই ফার্স্ট থেকে প্রথম থেকে টপ থেকে শুরু করতে হবে। আর সেক্ষেত্রে তোমাকে মার্জিন অবশ্যই রাখতে হবে, মার্জিন না রেখে একদম জায়গা না রেখে তোমাকে আমি শুরু করে দেবা, তাহলে কিন্তু হবে না। খাতার যে নিয়ম যেটা আছে মার্জিন রেখে তারপর থেকে তোমাকে শুরু করতে হবে, যেভাবে দিলে আপনি করে ডেট দিয়ে তুমি শুরু করবে, সব শেষে তোমাকে নিজে সিগনেচার দিবা। আর ও ডান পাশ থেকে শুরু করলে তুমি কারিকুলাম ভিটা যদি এই পাশে না হয় তার ওপর দিকে যাবা, একদম বিশাল বড় করে একদম লেখার দরকার নেই, কিন্তু বিস্তারিত অনেক তোমাদের দেখেছি অনেকে 2-3 পৃষ্ঠা পড়ে, এত বড় করে এত বিস্তারিত লেখার তো কোনো দরকার নেই, প্রয়োজন নেই। নিয়মগুলো মেনটেন করবা। আমি কিন্তু তোমাদের তার জন্যে কিন্তু তোমাদেরকে সিভিটা আবার আমি নিচ্ছি, জানি তোমরা অনেকেই করেছি, কিন্তু তোমাদের ছোটোখাটো ভুলের জন্য ছোটোখাটো অনেকে আবার বড় করো, কারণ সাধারণ জিনিস এটা একটু দরখাস্ত কীভাবে লিখতে তোমরা জানো না, 9-এ পড়ো না, মাঝখান থেকে খাতার মাঝখান থেকে শুরু করে দাও, এটা তো হলো না। এটা মাথায় রাখবে, তারপর ওখানে কারিকুলাম ভিটা শুরু করবে, কী কী ইনফরমেশন দেওয়া লাগবে সেগুলো দিবে, ডেট অফ বার্থ এটা মাথায় রাখবে, যে তোমার জন্মের 15 বছর পর এসএসসি পাস করে দেখাতে হবে, সেই অনুসারে তোমাকে ডেট অফ বার্থ দিতে হবে। আর যে ইনফরমেশন যেটা বললাম এগুলো সব ঠিক থাকবে, শুধুমাত্র কোয়ালিফিকেশন উপরে যদি তুমি দাও রিজিউম অফ বা কারিকুলাম ভিটা অফ একটু নাম দিয়ে, ইমেল অ্যাড্রেস যদি দিয়ে দাও, কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দাও, তাহলে তো পরে লাগছে না। যদি তুমি শুধু উপরে লেখা হয় কারিকুলাম ভিটা, সেক্ষেত্রে তোমার নাম বিস্তারিত দিয়ে নিচে কন্ট্যাক্ট নাম্বার ইমেল অ্যাড্রেস দিয়ে দেবে, কারণ এখন যেহেতু তোমাদের ডিজিটাল যুগ, ইমেলে আমাদেরকে যোগাযোগ করা হয়। পারমানেন্ট প্রেজেন্ট এগুলো দিবে, ন্যাশনালিটি জাতীয়তা এগুলো এগুলো রাখবে। আর কোয়ালিফিকেশনের পর আমি চেষ্টা করবে এটা দেওয়ার জন্য, এক্সপিরিয়েন্স, ল্যাঙ্গুয়েজ স্কিল, কম্পিউটার স্কিল, সব কিছু তোমাদের এটা সিগনেচার। তো স্টুডেন্ট, আশা করি তোমরা বুঝতে পেরেছো, বাসায় আবারও চেষ্টা করবে এবং সিভিটা কী কোথায় ছোটোখাটো ভুল আছে কিনা, তোমাদের কী ভুল করেছো সেটা ভালো করে মানে বোঝার চেষ্টা করবে। আর একটা তোমরা বাড়ির হোমওয়ার্ক থাকবে, তোমরা সবাই একটা সুন্দর করে একটা কাভার লেটার লিখবে, একটা কমপ্লিট সিভি তৈরি করবে। আজকে সেই পর্যন্তই, ভালো থাকবে, সি ইউ নেক্সট টাইম and new topics and I hope you will stay at home and learn your lesson attentively. Okay, thank you.